আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুদ্ধ বিমান তৈরিতে ঐক্যবদ্ধ হচ্ছে জাপান, ব্রিটেন ও ইটালি। যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে যে রহস্যময় ড্রোন। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত। এবার ক্রিমিয়া নিয়ে সংখ্যায় রাশিয়া। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়ছে বললেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যুদ্ধ বিমান তৈরিতে ঐক্যবদ্ধ হচ্ছে জাপান, ব্রিটেন ও ইতালি। পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরির জন্য নিজেদের প্রকল্পগুলোকে একীভূত করেছে জাপান, ব্রিটেন ও ইতালি। এই অংশীদারিত্ব বেশ তাৎপর্য বলে মনে করা হচ্ছে। এটি ইউরোপ ছাড়িয়ে এশিয়া যুক্ত করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে এটি জাপানের বড় ধরনের প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হওয়া। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এই যৌথ যুদ্ধ বিমান প্রকল্পের চুক্তির বিষয়ে জুলাই মাসে প্রথম খবর প্রকাশ করেছিল রয়টার্স। এর আওতায় 2035 সালের মধ্যে এমন একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরি করা হবে যা হবে ব্রিটেনের ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম প্রজেক্ট, জাপানের গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামকে সমন্বিত করে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং জাপান ও তাইওয়ানকে ঘিরে চীনের ক্রমবর্ধমান সামরিক কর্মকাণ্ডের মুখে এই চুক্তি জাপানকে চীনের সামরিক শক্তি মোকাবেলায় দৃঢ় অবস্থানে নিয়ে যেতে পারে, আর এই অঞ্চলে বড় ধরনের সামরিক ভূমিকা রাখার সুযোগ পাবে ব্রিটেন। ব্রিটেনের বিএই সিস্টেমস পিএসসি, জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রি ও ইতালির লিওনার্দো কোম্পানি এই যুদ্ধবিমান নকশার কাজে নেতৃত্ব দেবে। এতে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার যুদ্ধের সমর্থন থাকবে। ইউরোপীয় ক্ষেপণাস্ত্র নির্মাতা এমবিডিএ এই প্রকল্পে যুক্ত হবে। সঙ্গে থাকবে মিৎসুবিশি ইলেকট্রনিক কর্প, রোলস রয়েলস পিএলসি, আইএইচআই কর্পস এবং আভিও অ্যারো যুদ্ধ বিমানটির ইঞ্জিন তৈরিতে কাজ করে। অবশ্য প্রকল্পটি কিভাবে বাস্তবায়িত হবে, কাজের বন্টন কিভাবে এবং কোথায় হবে, এমন অনেক বিষয়ে বিস্তারিত নিয়ে সিদ্ধান্ত নেয়নি দেশ তিনটি। এসব বিষয়ে তারা আগামীতে সিদ্ধান্ত নেবে। যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে যে রহস্যময় ড্রোন। রাশিয়ার ভলগা নদী অঞ্চলের উপর গত সোমবার সকালে নেমে আসে কিছু ড্রোন। সেগুলো থেকে কৌশলগতভাবে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও বৃহত্তম সামরিক বিমান ঘাঁটিতে বোমা ফেলা হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার টুপুলেট টু-160 এবং টু-95 বোমারু বিমান। গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই হামলাকে রাশিয়ার উপর অন্যতম আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে, কেননা এসব যুদ্ধ বিমান পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। সাম্প্রতিক সময় ইউক্রেন জুড়ে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় এসব যুদ্ধ বিমান ব্যবহার করছে রাশিয়া। বিমান ঘাঁটিতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করছে মস্কো। তবে কিয়েভের পক্ষ থেকে এই অভিযোগ সম্পর্কে কিছু বলা হয়। তবে বিশ্লেষকদের অনেকেরই ধারণা করছে হামলায় ইউক্রেন নিজেদের তৈরি রহস্যময় ড্রোন ব্যবহার করছে। তাদের মতে ইউক্রেনের হাতে থাকা এই ড্রোন চলমান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তাই এটা মস্কোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো, কেন নতুন এই ড্রোনকে রহস্যময় বলা হচ্ছে? এ বিষয়ে জার্মানি ব্রেমেন ইউনিভার্সিটি ইতিহাসবিদ নিকোলাই মিত্রখিন বলেছে, এটা খুবই শক্তিশালী একটি অস্ত্র যা শত্রুপক্ষের ভয়াবহ ক্ষতি করতে পারে। এটি দিয়ে জ্বালানি কিংবা রাসায়নিক পদার্থের মজুতাগার, এমনকি বড় সেতু ধ্বংস করা সম্ভব। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ড্রোন ইউক্রেন থেকে উড়ে গিয়ে রাশিয়ার মূল ভূখণ্ড, এমনকি রাজধানী মস্কোতেও আঘাত হানতে সক্ষম। আঘাত হানতে পারে রুশ অধিকৃত ক্রিমিয়ার যে কোনো এলাকায়। নিকোলাই মিত্রখিনের মতে এর অর্থ হলো রাশিয়ার লাখ লাখ মানুষ এখন আর নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে তাদের উপর নেমে আসতে পারে ইউক্রেনীয় ড্রোনের বিভীষিকা। রাশিয়ার অভিযোগ, সাবেক সোভিয়েত আমলের প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। এমন একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ বাহিনী। ইউক্রেন রাশিয়ার এ অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটি করে। তবে হামলার পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক টুইটে লেখেন,
পৃথিবী গোল। বিশ্লেষকদের মতে মজার ছলে জেনলক্সির উপদেষ্টা রাশিয়াকে মনে করিয়ে দিয়েছেন, তোমাদের পূর্ব উত্তরসূরির তৈরি প্রযুক্তি আমরা তোমাদের বিরুদ্ধেই ব্যবহার করছি। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 3 ফিলিস্তিনি নিহত। আবারও রক্তাক্ত অধিকৃত পশ্চিম তীর। বৃহস্পতিবার অঞ্চলটির জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে 3 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, জীবন বাঁচাতে গুলি চালিয়েছেন তারা। এ ঘটনায় জেনিনে একদিনের ধর্মঘটের ডাক দিয়েছেন ফিলিস্তিনপন্থীরা। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিন শহরে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে ইসরায়েল সেনারা। এ সময় ফিলিস্তিনিরা বাধা দিলে গুলি চালায় তারা। এতে বেশ কয়েকজন হতাহত হন, কয়েকজনকে আটকও করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ফিলিস্তিনিদের দেখামাত্র গুলি চালিয়েছে তারা। একজন প্রত্যক্ষদর্শী বলেন, এটা সরাসরি হামলা। একজন গাড়ির ভিতরে ছিল, সেনারা তাকে দেখার পর কাছে চলে আসে। এরপর গাড়িতে থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয়। যাকে পেয়েছে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তাদের বর্বরতা থেকে অ্যাম্বুলেন্স রক্ষা পায়। তাদের অভিযানে স্নাইপার নিয়ে আসা হয়েছিল। তবে তেল আবিবের দাবি, শহরটিতে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করতে সেনাদের লক্ষ্য করে গুলি চালায় ফিলিস্তিনিরা। এ সময় জীবন বাঁচাতে পাল্টা গুলি চালায় তারা। এ ঘটনায় একদিনের জন্য শহরটিতে ধর্মঘট ডেকেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। শুক্রবার সব ধরনের যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। চলতি বছর ইসরায়েলি বাহিনীর গুলিতে 2 শতাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, গত 20 বছরের মধ্যে 2022 সালে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে এই অঞ্চলে। 1967 সালে 6 দিনের এক যুদ্ধের পর থেকে ইসরায়েল বাহিনী পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। এবার ক্রিমিয়া নিয়ে সংখ্যায় রাশিয়া। ইউক্রেনের যুদ্ধক্রমে জটিল রূপ ধারণ করেছে। এবার দীর্ঘদিন ধরে নিজেদের দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপ নিয়ে সংখ্যায় রয়েছে রাশিয়া। দেশের আশঙ্কা, ইউক্রেনীয় বাহিনী অঞ্চলটিকে তাদের হামলার লক্ষ্য বস্তুতে পরিণত করতে পারে। বৃহস্পতিবার ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরের উপর একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করে রাশিয়া। গুরুত্বপূর্ণ একটি রুশ নৌঘাটির কাছে ড্রোনটি ভূপাতিত করার পরই ক্রিমিয়ায় হামলার আশঙ্কার কথা জানালো মস্কো। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনের রুশ সেনারা হয়তো দীর্ঘদিন লড়াই করবে। তবে এই পর্যায়ে অতিরিক্ত সেনা সমাবেশের কোনো কারণ দেখছেন না তিনি। 10 মাস গড়ানো ইউক্রেন রাশিয়ার আক্রমণকে বিশেষ সামরিক অভিযান উল্লেখ করে পুতিন বলেন, অবশ্যই এর মেয়াদ দীর্ঘায়িত হতে পারে। রুশরা যে কোনো উপায় নিজেদের রক্ষা করবে। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে, কিন্তু রাশিয়া বেপরোয়াভাবে এমন অস্ত্র ব্যবহার করবে না। পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়ছে, বললেন পুতিন। পরমাণু যুদ্ধের আশঙ্কা ক্রমেই বাড়ছে বলে ফের হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও ধরি মাছ না ছুঁই পানি। একই সঙ্গে বললেন, তারা পাগল হয়ে যায়, ফলে কখনোই তারা প্রথম অস্ত্র তুলবেন না। রুশ মানবাধিকার কাউন্সিলের বার্ষিক অনুষ্ঠানে গতকাল একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া বার্তায় পুতিন জানান, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখনো বহুদিন চলবে। তারা সামরিক অভিযান থামবেন না, তবে সেনা বহর বাড়ানো হবে না এখনই। রুশ প্রেসিডেন্ট বলেন, ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা লুকানো ঠিক হবে না। তবে আমরা পাগল হয়ে যাইনি। পরমাণু অস্ত্র কি আমরা জানি। রেজারের মতো এই অস্ত্র হাতে নিয়ে আমরা গোটা পৃথিবীতে তাণ্ডব চালাবো না। এরপরই আমেরিকার কথা টেনে আনেন পুতিন। তার বক্তব্য, আমেরিকা এমন একটা দেশ যারা অন্য দেশের জমিতে পরমাণু যুদ্ধাস্ত্র বসিয়ে রেখেছে। তিনি বলেন, আমাদের অন্তত অন্য দেশের এলাকায় পরমাণু অস্ত্র বসানো নেই, কৌশলগত ভাবেও নেই। আমেরিকাদের কিন্তু রয়েছে তুরস্কে, ইউরোপের আরো কিছু দেশে আছে। পুতিনের বক্তব্য, নিজেরা এই ধরনের কাজ করা সত্ত্বেও পশ্চিমাদের দেশগুলো রাশিয়ার ভাবমূর্তি ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। তারা এমন ভাব দেখাচ্ছে যেন রাশিয়া কোনো দ্বিতীয় শ্রেণীর দেশ, তাদের কোনো অধিকার নেই। তবে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, পিছু হটতে রাজি নয় মস্কো। পুতিন বলেন, এর মধ্যেই আমাদের চলতে হবে। তবে আমাদের তরফে একটাই উত্তর, দেশের ভালোর জন্য আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। আমরা এটাই করব, আর অন্য কোনো কিছু নিয়ে ভাবা হবে না।
এদিনও রুশ হামলার প্রাণহানি ঘটেছে ইউক্রেনে। সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, দোনেতস্ক অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 6 জনের মৃত্যু হয়েছে, 5 জন জখম। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কুরাকবের মতো শান্তিপূর্ণ শহরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বাজার, বাস স্টেশন, গ্যাস স্টেশন এবং বেশ কিছু বসতি বাড়িতে আগুন ধরে যায়। অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, 5 জন জখম হয়েছে। এখন অবশ্য বেশিরভাগ রুশ ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশানা করে। শীতকে যুদ্ধের মূল হাতিয়ার করছে রাশিয়া। একটানা জ্বালানি কেন্দ্র ও বিদ্যুৎ স্টেশনগুলোতে হামলার জেরে ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন। বরফ ঠান্ডায় মানুষের বাঁচা দায় হয়ে পড়েছে। এজন্য বিভিন্ন অঞ্চলে আশ্রয় শিবির খুলেছে জেলেনস্কি সরকার। ঘর বাড়ি ছেড়ে সাধারণ মানুষ নিজের দেশেই শরণার্থী।